খুলনার আতঙ্ক, শাহাবুদ্দিন লস্কর ধীরা সাংবাদিক হত্যা সহ রক্ষা পাননি রাজনৈতিক নেতা। 21 গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ। আজ আশ্রম প্রকল্পের পঞ্চম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 18,000-এর বেশি পরিবার পাবেন জমি ও ঘর। কোরবানির আগে গরু মোটা তাজাকরণে তোড়জোড় দেওয়া হচ্ছে ক্ষতিকারক ঔষধ। মানব দেহের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞ। ভোলায় ফের বেপরোয়া ট্রলার মালিকরা। বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছেন মানুষ। দুর্ঘটনার সংখ্যা এবং নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। স্বাগত জানিয়েছে হামাস, মন্তব্য করেনি ইসরায়েল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার লক্ষ্যে 18,500-এর বেশি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রম প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে মোট 43,39,520 জন পুনর্বাসিত হতে যাচ্ছে। এবারের হস্তান্তরের মধ্য দিয়ে দেশের 58টি জেলা শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত হবে। 1997 সাল থেকে শুরু হওয়া আশ্রম প্রকল্প ঘর বাঁধার স্বপ্ন দেখায় লাখো ভূমিহীন গৃহহীন মানুষকে। আশ্রম প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর করা হবে 18,566টি পরিবারকে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, ভোলা ও কক্সবাজারের 3 উপজেলার আশ্রম প্রকল্প উদ্বোধন করবেন। শিল্পনগরী খুলনার মূর্তিমান আতঙ্ক, শাহাবুদ্দিন লস্কর ধীরা সাংবাদিক হত্যা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কেউই রক্ষা পায়নি তার হাত থেকে। 19 বছর আগে সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অন্যতম আসামি। ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ করে খালাস পেয়েছেন মামলা থেকে। শুধু তাই নয়, 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গেও ধীরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। খুলনা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। শাহাবুদ্দিন লস্কর ধীরা সাবেক শিবির ক্যাডার ও চরমপন্থী নেতা। সাক্ষাৎ আতঙ্কের নাম খুলনা সহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে। এভাবে 2005 সালের 5 ফেব্রুয়ারি খুলনায় রিমোট কন্ট্রোল বোমা মেরে তৎকালীন প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শেখ বেলাল উদ্দিনকে হত্যার চেষ্টা করে ধীরা। 5 দিন পর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাংবাদিক বেলালের। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যার ঘটনায় ওই সময়ে খুলনা সদর থানার এসআই আমিনুল বাদী হয়ে 2টি মামলা করেন। পরে শাহাবুদ্দিন লস্কর ধীরা, রফিকুল ইসলাম ওরফে হাসান, ইকবাল হোসেন স্বাধীন, মেরাজুল ইসলাম মেরাজ, রিকশা চালক গদাই ইউনুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা থেকে বাঁচতে পরিচয় গোপন করে গোপনে ঢাকায় সিআইডি অফিসে তদবিরে আসে ধীরা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। আদালতের নথি ঘেঁটে দেখা যায় খুলনা দ্রুত বিচার আদালতে শুরু হয় এ মামলার বিচার কাজ। 2007 সালে 3 জনকে কারাদণ্ড দেওয়া হলেও যোগসাজশ করে খালাস পান সন্ত্রাসী ধীরা। সন্তানের হত্যার ন্যায় বিচার চেয়ে 19 বছর ধরে বুকে পাথর বেঁধেছেন বেলালের 80 ঊর্ধ্ব মা। 18 বছর চলে গেছে, আমার সোনার টুকরা ছেলেরা এইভাবে মেরে ফেলা গেল। বিচার কার কাছে? আল্লাহর কাছে ছাড়া বাবা আমার কাছে বিচার ছাড়া। ধীরার হামলার শিকার খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানো। তাকেও বোমা মেরে একাধিকবার হত্যার চেষ্টা করে ধীরা। সঠিক তদন্ত করে যদি সরকার আবার এই ব্যবস্থা নেয় তাহলে এই সমস্ত অপরাধীরা পার পাবে না। তৎকালীন গণমাধ্যমের খবর, 20 বছর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গেও যুক্ত ছিল চরমপন্থী ধীরা। গোপালগঞ্জে 76 কেজি বোমা হামলার ঘটনার মূল নায়ক মুফতি হান্নানের সঙ্গে খুলনার ধীরার যোগাযোগ হয় এবং মুফতি হান্নান তারই আশ্রয়ে ছিলেন বেশ কিছুদিন। চরমপন্থী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিক শেখ বেলাল বেশ কিছু রিপোর্ট করেছিলেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা।
খুলনা অঞ্চলের রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা বলছেন, ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজসেই মামলা থেকে খালাস পায় ধীরা। বেলাল হত্যা সহ খুলনা 6 সাংবাদিক হত্যা মামলার পূর্ণ তদন্ত চান তারা। সন্ত্রাসী কবলেও খুলনা নাই, সমস্ত মামলাগুলো এখন আবারও পুনঃতদন্ত করে সমস্ত বিচারের আওতায় আনা উচিত বলে মনে করি। এই মামলায় অনেকেই খালাস পেয়েছে, আবার অনেকে যাবজ্জীবন। কিন্তু তাদের পরিবারের হোক বা সাংবাদিক মহল, তারা কিন্তু আসলে মনে করে যে প্রকৃত যারা হত্যাকারী তারা এই মামলার আওতায় আসে নাই এবং প্রকৃত হত্যার বিচারটা কিন্তু ওইভাবে হয়নি। খুলনার সাংবাদিকরা এমন প্রতিবাদ করেছেন যে বিচার চাই না, বিচার পাই না, তাই বিচার চাই না। তারা কলম ভাঙছে রাস্তার ভিতরে। আমি চাই প্রশাসন পুনরায় এটা তদন্ত করে যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে এই সবগুলি মামলার বিচার হয়। শুধু বিএনপি নয়, ধীরার ঘনিষ্ঠ যোগাযোগ আছে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গেও। এজন্য হত্যা মামলায় ধরাছোঁয়ার বাইরে তিনি। বর্তমানে আছে কারাগারে। তার বিরুদ্ধে থানায় থানায় আছে 16টি জিডি আর 4টি মামলা। সাংবাদিক বেলাল হত্যা ও এমবি মিজানের হত্যা চেষ্টার মামলায় দ্রুত বিচারের দাবি ভুক্তভোগীদের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার সহ ঐতিহাসিক রায় প্রদানকারী সুপ্রিম কোর্ট আপিল বিভাগের 1 নম্বর আদালত কক্ষটি সংস্কারের পর নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সারা দেশে আদালত কক্ষের আধুনিকায়নের মাধ্যমে কর্ম পরিবেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি। সোমবার বিকেলে সংস্কার করা এজলাস কক্ষে বিশেষ অধিবেশনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর আদালত কক্ষ সংস্কারের পর বিশেষ অধিবেশনের আয়োজন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই অধিবেশন ঘিরে প্রথমবারের মতো আপিল বিভাগে ঢুকে গণমাধ্যমের ক্যামেরা। এর আগে উদ্বোধন করা হয় স্মৃতিফলক। বিশেষ অধিবেশনে আদালত কক্ষে আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। এ সময় এজলাসে বসেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা। বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আর প্রধান বিচারপতি বলেন, ঐতিহাসিক এই আদালত কক্ষ ভার্চুয়াল বিচারের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত, যা স্মার্ট বাংলাদেশের স্মার্ট বিচার ব্যবস্থার যাত্রা শুরু করবে। একই সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবচাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এই আদালত এখন সম্পূর্ণ সক্ষম। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন। আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতির এজলাস নানান মাত্রায় সুসজ্জিত হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আয়োজন নতুন দিনের সূচনা মাত্র। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। সুপ্রিম কোর্ট ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা থেকে শুরু করে যুদ্ধ অপরাধীদের বিচার, সংবিধান সংশোধন সহ নানা আইনি সিদ্ধান্তে ঐতিহাসিক সাক্ষী এই আদালত কক্ষ। গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আপিল বিভাগের এ কক্ষ থেকেই অসংখ্য কালজয়ী রায় এসেছে, সিদ্ধান্ত এসেছে, ফলে আমাদের আইনি মনীষা সুগঠিত হয়েছে। এই কক্ষের প্রতিটি দেয়াল সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর সাক্ষী হয়ে দণ্ডায়মান আছে। আপিল বিভাগের এই কক্ষ আমাদের জাতীয় জীবনে আরো বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই কক্ষে এই মাটির অনেক শ্রেষ্ঠ আইনজীবী ও বিচারপতিগণ দায়িত্ব পালন করে গেছেন, যারা আজ দুনিয়াতে নেই। তাদের মেধা, দক্ষতা ও গভীর পাণ্ডিত্য দ্বারা এদেশের আইনের লিটারেচার বিপুলভাবে সমৃদ্ধ হয়েছে। উপমহাদেশের বিচার ব্যবস্থার ইতিহাস তুলে ধরে দেশের পতিতযশা বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করেন প্রধান বিচারপতি। 1972 সালের 18 ডিসেম্বর এর উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনকালে বঙ্গবন্ধু বলেছিলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা আহ্বান জানিয়েছিলেন আইনের শাসন কায়েমের। পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরসূরিদের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণের কথা বলেন প্রধান বিচারপতি। উত্তরসূরির হাতে বিপুল দায়িত্বের ভারবাহী
যে মশালটি হস্তান্তর করে যাব। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় কোরবানির গরু সহ অন্যান্য পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের খামারিরা। একই সঙ্গে বেশি লাভের আশায় গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিছু অসাধু খামারি। দেশ টিভির অনুসন্ধানে মেলে এমন চিত্রের। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ওষুধ ব্যবহারে গরুর মাংস শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা। এবার ভালো দামের আশায় অনেকে খামারে তুলেছেন বিভিন্ন জাতের গরু। অনেক ভালো এবং কালেকশনও ভালো। সবাই কোরবানি দিবে, এখনো কাস্টমার আসতেছে, বেচা কিনা হচ্ছে। পশুর হাট এখনো না জমলেও খামারে ভিড়ছেন ক্রেতারা। হাটের খবর তো এখন হয় নাই, ভবিষ্যৎ কি হয়। আমরা অনেক ফার্মে ঘুরছি, তো এটাতে আজকে আসলাম, আবার তো দেখি পছন্দ হলে আমরা কিনবো। রাজধানীর পাশে কেরানীগঞ্জের কিছু ডেইরি ফার্মে চলছে গরু মোটা তাজাকরণের তোড়জোড়। বেশি লাভের আশায় অনেক খামারি পশু চিকিৎসকদের পরামর্শ না মেনে করছেন এই বিপজ্জনক কাজ। সেসব খামারের চিত্র তুলে ধরতে এবার দেশ টিভির অনুসন্ধান। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে গরু মোটা তাজাকরণের বেশ কয়েকটি চিত্র। কেরানীগঞ্জে খামারে গিয়ে দেখা যায়, গরু মোটা তাজাকরণে খামারিরা ব্যবহার করছেন অবৈধ ইঞ্জেকশন এবং পাম্প ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ, যা ব্যবহারে অল্প দিনে মোটা তাজা করা হচ্ছে পশুগুলোকে। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সেটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাটি সুই করি, আরেকটা ব্যবহার করি, এরকম খেতে থাকে। ভিটামিন খাওয়াই, এগুলো হলে মুহি রুচির, এইটাও খাওয়াই। আর যে সময় দেখি যে বসে না খায়, তাপ টেম্পারেচার কমে গেছে, তখন আর কি ভিটামিন দেয়। এসব গরু পাঠানো হচ্ছে কোরবানির পশুর হাটে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু কিনছেন মোটা তাজা দেখে আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক ধরনের অসাধু খামারি, যারা কিনা এই গরুতে ব্যবহার করছে এক ধরনের ঔষধ এবং ইঞ্জেকশন, যে গরুর মাংস হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন অবৈধ পন্থায় মোটা তাজা করা গরুর মাংস খেলে মানব দেহে ডেকে আনে ভয়ঙ্কর রোগ ব্যাধি। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। এইসব খামারিদেরকে আইনের আওতায় এনে মানুষকে প্রতারকের হাত থেকেও রক্ষা করা হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার কোরবানি ঈদে ময়মনসিংহের হাট মাতাবে লালু মাস্তান ও কালো মানিক। গত 4 বছর ধরে ষাঁড় দুটিকে লালন পালন করছেন এক কৃষক। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর কালো মানিকের দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। প্রতিদিন গরু দুটি দেখতে ভিড় করছেন মানুষ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। 2020 সালে ময়মনসিংহের হালুয়াঘাটের খামারি তোফায়েল আলম লালন পালন শুরু করেন দুটি ষাঁড়। একটির নাম দিয়েছেন লালু মাস্তান ও অন্যটির নাম কালো মানিক। প্রাকৃতিক খাবার, খড়, ভুসি, ঘাস এবং ফলমূল খাইয়ে ষাঁড় দুটি এখন বিক্রির উপযোগী। ষাঁড় দুটির পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 2 থেকে 2,500 টাকা। কোরবানি ঘিরে শাহিওয়াল জাতের 34 মণ ওজনের অশান্ত লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর শান্তশিষ্ট হোলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের মূল্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, যেমন ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। তোফায়েল আলমের পাশাপাশি ষাঁড় দুটির যত্নে শ্রম দিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। ন্যায্য মূল্যে ষাঁড় দুটি বিক্রির প্রত্যাশা তাদের। 4 বছর ধরে গরুগুলা পালতাছি, যে আমার ভালো সন্তানের মতন মায়া বয়া গেছে। এখন কোরবানিতে আসছে, আমার অনেক টাকা খরচ হয়েছে, আবার বিক্রি করতে হবে। এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। 2টা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। আমরা চাই যে কর্তৃপক্ষ এটা একটা রিজনেবল প্রাইস দিয়ে ক্রয় করে নিয়ে যাবে। আকার আকৃতিতে বড় সুদর্শন ষাঁড় দুটিকে দেখতে তোফায়েলের বাড়িতে ভিড় করেছেন আশেপাশের মানুষজন। আজকে যে 30 মণ 34 মণ 2টা গরু হয়েছে, একটা লালু মাস্তান আর একটা কালো মানিক, এটা আমরা খুব আগ্রহ সহকারে এলাকার মানুষ দেখি। আমরা আশা করি যে আলম ভাই এই গরু
আলম ভাইয়ের মানে যে হ্যাঁ যে সন্তানের মতন এই গরুটা লালন পালন করছে, আমরা চাই যে যথোপযুক্ত দাম পাক। লালু মাস্তান ও কালো মানিককে কিনলেই ক্রেতাদের ঈদের বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক তোফায়েল। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। এবারের বাজেটেও গুরুত্ব পায়নি রংপুরের কৃষি খাত, বিশেষ বরাদ্দ না থাকায় হতাশ কৃষি সংশ্লিষ্টরা। ঈদে ঘরে ফেরা যাত্রীদের টার্গেট করে ভোলায় ফের বেপরোয়া হয়ে উঠেছে ট্রলার মালিকরা। নৌযান সংকটের সুযোগ নিয়ে উত্তাল মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে ছোট ছোট ট্রলার। এতে বড় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। এর পেছনে বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছেন সাধারণ মানুষ। সহকর্মী ছোটন সাহার রিপোর্টে জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতি বছরের এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর 4 মাস ঝড়ের মৌসুম থাকলেও বাকি সময়ে অতিমাত্রায় ঝড় না হলেও নিম্নচাপ আর ঝড়ো বাতাসের প্রভাবে নদী থাকে উত্তাল। তাই এ সময়কে বিপজ্জনক চিহ্নিত করে সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া সব ধরনের ছোট ছোট নৌযান ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু এ নিয়ম মানছে না ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের নৌযানগুলো। বিপজ্জনক রুটের আওতায় থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে দেদারসে যাত্রী পারাপার করছে ট্রলার মালিকরা। প্রয়োজনের তাগিদে যাত্রীরা যাতায়াত করলেও জীবন ঝুঁকির কথা উঠে আসে তাদের কণ্ঠে। ভয় লাগার পরও যাইতে হবে আমাদের, যেহেতু বড় লঞ্চ নাই সেহেতু তো আমাদের এভাবে যাইতে হবে। আমাদের তো যাতায়াত করার জন্য আমরা যাচ্ছি, কিন্তু এই রুটটা অনেক ভয়াবহ। ছোটগুলো তো যে কোনো মধ্যে ডুবে যেতে পারে। আর এমনটা হয়েছে যে 200 টাকার ভাড়া 250 টাকা দিতে হচ্ছে। ট্রলার মালিকরা এ সুযোগ নিচ্ছে মূলত এ রুটে নৌযানের অপ্রতুলতার কারণে। ভোলা লক্ষ্মীপুর রুটে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীদের চাপ থাকে। ঈদে যাত্রী চাপ বাড়ে আরো কয়েক গুণ। যাদের যাতায়াতে এ রুটে আছে মাত্র 2টি লঞ্চ, 4টি সি ট্রাক ও 4টি ফেরি। বড় ধরনের কোনো লঞ্চ না থাকার কারণে আমরা এই ছোট ছোট ট্রলারগুলো দিয়ে নৌযানগুলো দিয়ে পারাপার হতে হয়। ওদের যাওয়া লাগবে, কিন্তু ওনারা তো দেখা গেছে কর্তৃপক্ষ বাতাসে মারে না। অবৈধ নৌযান চলাচল বন্ধে ক্যামেরার সামনে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক বলছেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চালানো হবে অভিযান। আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে আমরা প্রায় 10 থেকে 12 জনের সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করেছি, যারা এই ধরনের অপতৎপরতাকারী রয়েছে, বিশেষ করে ট্রলার এবং স্পিডবোট মালিক, তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুর্ঘটনা এড়াতে ঈদের আগে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযান বাড়ানোর দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। চলে যাচ্ছি পরশের কাছে। পরশ, সবজির বাজারের পরিস্থিতি কি দেখছেন, কি কি খবর রয়েছে জানাবেন। হ্যাঁ ঈশাদ, ব্রাহ্মণবাড়িয়া সবজির বাজারে অনেকটা অস্থিরতা চলছে। গেল এক সপ্তাহের ব্যবধানে এখানে সব ধরনের সবজির দাম বেড়েছে, ফলে কাঁচা বাজারও সাধারণ মানুষের কিন্তু অনেকটা নাগালের বাইরে চলে গেছে। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি যে বাজারটিতে আছি এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে যারা বিক্রেতা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি সরবরাহ করে থাকেন। আর এই বাজার থেকে যে স্থানীয় পর্যায়ে যেসব বাজার রয়েছে সেসব বাজারে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে থাকেন। আর এই বাজারেও পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের সবজির দাম অনেকটা ঊর্ধ্বমুখী। আমি যদি সবজির দামের কথা বলি, গেল এক সপ্তাহের ব্যবধানে টমেটো 30 টাকা থেকে বেড়ে 90 টাকা, এছাড়া ঝিঙ্গা 25 টাকা থেকে বেড়ে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 25 টাকা থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 100 টাকা থেকে বেড়ে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা 100 টাকা থেকে বেড়ে 180 টাকা বিক্রি হচ্ছে, করলা 30 টাকা থেকে বেড়ে 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লাউ, যে লাউ ছিল 40 টাকা, এই লাউ কিন্তু এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে আলুর কথা বলি, আলু যে আলু ছিল 45 টাকা, এই আলু এখন 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো যে সবজির দাম বাড়ার কারণটা কি? সবজির কারণ হলো বৃষ্টির কারণে, বৃষ্টির পরে রোদ উঠছে, এই কারণে সবজির দাম বাড়তি। আলু আছেন 45-50, 60-50, লাউ আছেন 40, লাউ 70-80 টাকা, এরপরে ঝিঙ্গা 40 আছেন 50-60, এরপর টমেটো আছেন 40। দাম বাড়ার কারণ হলো বৃষ্টির কারণে
দাম বাড়ার কারণ বৃষ্টি পরে লই তুলছে, লইদের কারণে গাছ মরে যাইতেছে, এই কারণে দাম বেশি, সব জিনিসের দাম বেশি। ধন্যবাদ আপনাকে। তবে যে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এইভাবে সবজির দাম বাড়ার কারণে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। বাজার দিয়ে তাদের খাদ্য তালিকা রয়েছে, অনেকটা তারা কাটছাড় করে কিন্তু তাদের বাজার করতে হচ্ছে। তারা এই পর্যায়ে খুচরা পর্যায়ে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। এছাড়া যে কয়েকজন বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন সম্প্রতি যে তীব্র তাপদাহ এবং বৃষ্টির কারণে এই সব ধরনের সবজির উৎপাদন কমে গেছে, ফলে এই সবজির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন। কৃত্রিম সংকট তৈরি করে বাজার দর বাড়ানোর কোনো সুযোগ নেই। যারা বাজার দর কৃত্রিম সংকট তৈরি করে বাজার দর বাড়াবেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। ইশরাত, সবজির বাজার নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মেহিদিনুর পরশের কাছ থেকে। ঈদের আগে চড়া সব ধরনের নিত্যপণ্য, এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন নিত্যপণ্যের বাজার নিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো ঈদকে সামনে রেখে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে বাজারে নিত্যপণ্য, বিশেষ করে মুদি পণ্যের দাম ঊর্ধ্বগতির দিকে রয়েছে। নিত্যপণ্য বলতে যেসব পণ্য বোঝায় সকল পণ্যই বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করে জানিয়েছেন। তো এই বাজারে সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, যে বিভিন্ন বাজার দোকান ঘুরে যেটি দেখা গেছে যে আসলে চালের দাম প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা। অন্যান্য পণ্য বিশেষ করে যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মরিচ, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ সহ যেসব মুদি পণ্য রয়েছে সকল পণ্যই প্রায় বাড়তির দিকে রয়েছে এবং বাড়তি দামে বিক্রি হয়েছে। তো এই অবস্থা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অথবা সাধারণ খেটে খাওয়া মানুষ, এই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তো কেন বাজারের এই অবস্থা, আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন বিক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো আসলে যে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে বারবার কেন বাজারের দাম বাড়ছে এবং মুদি পণ্যের দাম বিশেষ করে ঊর্ধ্বগতির দিকে রয়েছে ঈদকে সামনে রেখে, কেন এই বাড়তি দাম বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, আমিও পৌর বাজারের একজন ব্যবসায়ী। আর আমাদের এখন এই প্রতি বছর ঈদ আসলেই নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে এগুলোর দাম শুধু বাড়তেই থাকে। এটার কোনো অগ্রিম নোটিশ কোনো সরকারও দেয় না বা আড়তদার যারা আছে এরাও দেয় না। আমরা চৌমুহনী থেকে ক্রয় করি। চৌমুহনী শহরটা যদি সরকার নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো সুবিধা পাবে এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসা সম্ভব। শুধু এটা চৌমুহনীতে সিন্ডিকেট অনেক বেশি থাকে। তো বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, হলুদ, মরিচ এগুলোর দাম ঈদ আসলেই বাড়তে শুরু হয়। এখনো সেই বাড়তি দামে আছে। আদার কেজি এখন 280 টাকা বিক্রি করতেছি আমরা, রসুনের কেজি 220 টাকা, 200 টাকা বিক্রি করতেছি। অথচ এটা আমাদের দেশি রসুন যেগুলো এগুলো আমরা 60 টাকা, 70 টাকা, 100 টাকার ভিতরেই পাওয়া সম্ভব ছিল। এখন সেটা 200 টাকা, 220 টাকা আসি পৌঁছেছে। তো সরকার যদি চৌমুহনীতে বড় বড় যারা মজুদদার আছে এদের প্রতি একটু দৃষ্টি দেন, মনে হয় এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীতে একটি বাণিজ্যিক শহর রয়েছে চৌমুহনী বাজার নামে যেটি পরিচিত। ওই চৌমুহনী বাজারে কিছু সিন্ডিকেটের কারণে মুদি পণ্যের দাম বেড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি একই সাথে জানিয়েছেন যেসব পণ্য এখন মানুষের নাগালের ভিতরে থাকার কথা সেসব পণ্য এই সিন্ডিকেটের কারণে দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যায়ের মানুষ এই সিন্ডিকেটের কবলে পড়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন। তো আমার সাথে কিছু ক্রেতার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন আসলে দিন দিন যেভাবে বাজার চড়ার দিকে যাচ্ছে, বিশেষ করে ঈদকে সামনে রেখে মুদি পণ্যের বাজার যেভাবে ঊর্ধ্বগতির দিকে চলছে তাতে তারা অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন এবং একই সাথে তার অন্যান্য খরচের সাথে বাজার খরচে তারা মিলাতে পারছেন না। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। রংপুর অঞ্চলের প্রায় 70% মানুষই জড়িত কৃষিকাজে। তাই এই অঞ্চলে কৃষকদের সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণের মূল্য কমিয়ে টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি করতে বাজেটে 40% বরাদ্দ না থাকায় হতাশ কৃষি সংশ্লিষ্টরা।
মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন সালমা জাহান। আঁশবিহীন আম হাড়ি ভাঙা, বিশ্বখ্যাত এ ফলের স্বাদ ও গন্ধ অতুলনীয়। শুধু ফল হিসেবেই নয়, অর্থনীতি পাল্টে দিতেও বেশ বড় অবদান রাখছে রংপুরের এ আম। এরই মধ্যে তৈরি হয়েছে হাজারো পরিবারের সচ্ছলতার গল্প। অর্থনীতিতে যুক্ত হচ্ছে শত শত কোটি টাকা। ধান উৎপাদন করেও দেশের অন্য অঞ্চলের খাদ্য ঘাটতি মেটাচ্ছে এ জেলা। শুধু আম, ধান, আলুই নয়, এখানকার উৎপাদিত ফল ফসল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু বরাবরের মতো এবারেও বাজেটে কম গুরুত্ব পেয়েছে কৃষিখাত। বৈষম্য বাড়ছে কৃষি উপকরণ নিয়ে। এবারে যে ধানের দাম যে হিসেবে খরচ, সেই হিসেবে তো মনে খরচের পয়সা উঠতেছে না। কৃষকের লোন চাই, লোন দেয় না। ধানের দাম, কামলার দাম এবং আমার খরচ বেশি, পোষায় না। নিজেরাই যদি আলুটা নিজেরাই বাজারজাত করে রাখতে পারতাম তাহলে আমরা লাভবান হতে পারতাম। যেহেতু আমরা নিজেরা রাখতে পারি নাই, তাহলে আমরা কিভাবে লাভবান হব? জেলার বার্ষিক খাদ্য চাহিদা 57 লাখ মেট্রিক টনের বেশি হলেও বার্ষিক উৎপাদন মাত্র 11 লাখ মেট্রিক টন। এরপরও রংপুর জেলা থেকে অন্যান্য জেলায় খাদ্যের যোগান দেওয়া হচ্ছে 0.45%। কৃষক নেতারা বলছেন বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কিন্তু প্রত্যাশার এ বাজেটে কৃষকদের নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। উত্তরবঙ্গ একটা দরিদ্র পীড়িত অঞ্চল। এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণ এবং সবজি সংরক্ষণের জন্য হিমাগার গড়ে তোলার ব্যাপারে এবারের বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে। এই যে গুরুত্বপূর্ণ যে দাবি, সেই দাবিকেও কিন্তু এবারের বাজেটে উপেক্ষা করা হয়েছে। আক্ষেপ রয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। রংপুর অঞ্চল থেকে কয়লা যাচ্ছে, রংপুর অঞ্চল থেকে হলো বিদ্যুৎ যাচ্ছে, রংপুর অঞ্চল থেকে কঠিন শিলা যাচ্ছে, এখান থেকে চুনা পাথর যাচ্ছে। তাহলে জাতীয় অর্থনীতিতে কিন্তু আমার গুরুত্ব কম না। সুতরাং রংপুর অঞ্চলের যে উন্নয়নের কথা আমরা বলছি, সেই উন্নয়নটা কোন ধরনের উন্নয়ন দরকার? কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং আলাদা বাজেট বরাদ্দ রেখে দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি অর্থনীতিবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। হারের পর আম্পায়ারিং দিয়ে ক্ষোভ ঝাড়লেন হৃদয়। বিশ্বকাপে টিকে থাকতে আজ জিততেই হবে পাকিস্তানকে। শেরপুরের গারো পাহাড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আঙ্গুর চাষ। ভারত থেকে চারা এনে এ ফলের চাষ করেছেন উদ্যোক্তা জালাল মিয়া। ফলনও হয়েছে বেশ ভালো। এরই মধ্যে বিক্রি করেছেন 70,000 টাকার আঙ্গুর। তার সফলতা দেখে আশেপাশের অনেকেই আগ্রহী হচ্ছেন এ ফল চাষে। সহকর্মী রফিক মজিদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙ্গুর ফল। এ দৃশ্য গারো পাহাড় এলাকার শেরপুরের শ্রীবদ্দী উপজেলার মেঘাদল গ্রামের। এ গ্রামের বাসিন্দা জলিল মিয়া 2023 সালে শখের বশে ভারত থেকে প্রথমে 2 জাতের 1200 টাকা দরে 10টি আঙ্গুর ফলের চারা আনেন। পরে আরও 2 ধাপে 40টি জাতের 80টি চারা নিয়ে নিজের 15% জমিতে শুরু করেন আঙ্গুরের চাষ। খরচ হয় 1,20,000 টাকা। 10 মাসের মাথায় গাছে আসে ফল। ফলনও হয়েছে ভালো। বাগান থেকে 300 টাকা কেজি দরে আঙ্গুর বিক্রি শুরু করেছেন তিনি। এর মধ্যে বিক্রি করেছেন 70,000 টাকার ফল। ভারতে গেছিলাম, যাই কিছু চারা সংগ্রহ করছিলাম। পর্যায়ক্রমে 2-3 ধাপে কিছু চারা আনছিলাম, লাগাই দিলাম। মোটামুটি ভালো মিষ্টি হয়েছে, ফলও ভালো হয়েছে, থোকায় থোকায় আঙুর ধরছে। বিক্রিও করছি প্রায় 60-70,000 টাকা। তার এই সফলতা দেখে আশেপাশের অনেকে আগ্রহী হয়ে উঠেছেন এই ফল চাষে। এতে এলাকায় কর্মসংস্থান বাড়ার আশা স্থানীয়দের। সবাই অবাক হয়ে গেছি যে এরকম ফল বাংলাদেশেও হয়, আঙ্গুর ফল। আমরা কখনো তো কল্পনা জল্পনা করতে পারিনি। এখন আমাদের প্ল্যান আছে যে আমরাও মামার কাছ থেকে কিছু চারা কিনে আমরা এই আঙ্গুর ফলের বাগান চাষ করব। অনেক যুবক আছে, বেকার আছে, এরা কর্মসংস্থান হবে, কিছু কাজ করবে, কিছু শ্রমিক বাড়বে, আমাদের ব্যবসায় উন্নতি হবে। আঙ্গুর ফলের চাষ দেশে ছড়িয়ে দেওয়া গেলে আমদানি নির্ভরতা কমার আশা উদ্যোক্তাদের। আমরা অন্য দেশ থেকে বাংলাদেশে আঙ্গুর আমদানি করি, তো আমরা আশা করতেছি আমরাই বাংলাদেশ থেকে অন্য দেশে রপ্তানি করার চিন্তাধারা করতেছি। আমাদের দেশের সরকার যদি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে এই এলাকায় আমরা আঙ্গুরের চাষ করে সফলতা পাবো বলে আমি মনে করি। গারো পাহাড়ের মাটি আঙ্গুর চাষের উপযোগী জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, এ ফল চাষ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা।
অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার মাটি অ্যাসিডিক হওয়ায় এই এলাকার মাটি আঙ্গুর চাষের জন্য উপযুক্ত। পরীক্ষামূলক এই আঙ্গুর চাষ বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে কাজ করার কথা জানায় কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।